প্রস্তুত জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে যাবে সব দলের কাছে। 31 জুলাইয়ের মধ্যে আলোচনা শেষের ঘোষণা। আমাদের লক্ষ্য হচ্ছে একটা জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবে, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। নির্বাচন কমিশনে বিএনপির আয় ব্যয়ের হিসাব জমা, আয় 15.5 কোটির বেশি, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক ভোটের আশা। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া যাবে না, নেত্রকোনায় পদযাত্রায় নাহিদ ইসলাম। হাওড়ের উন্নয়নে কাজ করবে এনসিপি। বার্নে চিকিৎসাধীন মাইলস্টোনের 36 জনের মধ্যে 4 জন আইসিইউতে। সহপাঠীদের বাঁচাতে শিক্ষার্থী সূর্যের ভূমিকার প্রশংসা। গুলশানে চাঁদাবাজির সময় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 জনের বিরুদ্ধে মামলা, সংগঠন থেকে আজীবন বহিষ্কার। এবং মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে গাজা ইসরায়েলি হামলা, আরও 71 ফিলিস্তিনি নিহত, অনাহার অসুস্থতায় প্রাণহানি বেড়ে 125। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে তা পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে 31 জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করার কথা জানান তিনি। বৈঠকে স্বাধীন পুলিশ কমিশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সহ নিজেদের নানা মতামত তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। ইউসুফ ভুইয়া রিপোর্ট। দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 19তম দিনের বৈঠক চলছে। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে তা পাঠানো হবে। সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে, তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ সহ তাদের মতামত জানান। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বলেন, সাংবিধানিকভাবে নির্বাহী ক্ষমতা অন্য কাউকে দেওয়ার সুযোগ নেই। আমি এমন কোনো ক্ষমতা কাউকে দিতে পারবো না যে ক্ষমতা ওই সংবিধানের 55(2) যে আমাদের যেটা আছে সরকারের যে ক্ষমতা, মানে এক্সিকিউটিভ পাওয়ার, সেটা অন্য কাউকে দেওয়ার সুযোগ নেই আনলেস বিচার বিভাগের কাছে যায়। এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে একমত পোষণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা একবার বলেছি যে 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর বহাল থাকবেন না। এখন 10 বছরের বিষয়ে আপনি ঘোষণা দিতে পারেন, আমাদের এতে কোনো আপত্তি নেই, বরং এটা আমাদেরই প্রস্তাব। এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠকে 2টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। মহাখালীতে এক অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সমস্ত অঞ্চলগুলোতে এখানে জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে, আপনার মানুষের নিরাপত্তা প্রশ্ন আছে। যে প্রশ্নটা আইন নিশাদ সাহেব করেছেন, যে প্রসঙ্গটা তুলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, কারণ সেটা আর বাসোপযোগী থাকছে না। এটা তো একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমার মনে হয় পরবর্তী সরকারগুলো শুধু নয়, জনগণের ওই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু এই কতটুকু বলে শেষ করতে চাই, সবকিছুই নির্ভর করবে মানুষের উপরে। আমরা 1971 সালে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। আমরা তারও পূর্বে 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি, 69 আন্দোলন করেছি। সব শেষে এই দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। এই জুলাই মাসে, অগস্ট মাসে আমরা একটা ভয়াবহ দানবীয় একটা সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি। শুধু আমরা পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি, এবং আমার বিশ্বাস যে আমরা পারবো। আমি রাজনীতিবিদ হিসেবে আমি তাদের মতো আপনার টেকনোক্রেটস নই, এবং সেগুলো আমার
জানানোর বিষয় নয়। আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পালস সেটা আমি বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে, সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। আমরা 2016 সালে আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, বেগম জিয়া বলেছেন। আমরা 22 সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, যে 31 দফায় আর কি সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সুতরাং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন ভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমি শেষ করতে চাই এই বলে যে আপনারা যারা আজকে এই উদ্যোগটা নিয়েছেন খোয়াবের নেতৃত্বে, আপনারা সামনের দিকে বলিষ্ঠ ভাবে এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। মৌলানা ভাসানীর যে স্পিরিট, সেই স্পিরিটটাকে সঙ্গে নিয়ে আপনারা এই আন্দোলনকে সামনে নিয়ে যাবেন। অবশ্যই সমস্ত জনগণ আপনাদের সামনে থাকবে এবং জনগণ থাকলে আগামী দিনের সরকারগুলো আপনাদের সঙ্গে থাকবে বলে আমি বিশ্বাস করি। দর্শক, এতক্ষণ আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনছিলাম। 2024 সালে বিএনপি আয় করেছে 15,65,94,842 টাকা। ব্যয়ের পর উদ্ধৃত আছে 10,85,90,019 টাকা। নির্বাচন কমিশনে হিসাব জমা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসি প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফ্যাসিবাদে অস্ত্র হয়ে উঠেছিল। সব ষড়যন্ত্র প্রতিহত করে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে ইসির প্রতি আহ্বানও জানান রিজভী। শিউলির রিপোর্ট জানাচ্ছেন মাহবুব তানিম। রোববার সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান 2024 সালে বিএনপির আয় হয়েছে 15,65,94,842 টাকা আর ব্যয় 4,80,04,823 টাকা। দিনের ভোট রাতে করার কথা তুলে ধরে রিজভী বলেন, নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল। 16-17 বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্পিত দায়িত্ব তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে, যেমন একটি স্বাধীন বিচার বিভাগ, যেমন স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন গণমাধ্যম, সবগুলোকেই তারা ধ্বংস করে দিয়েছিল। জাতি বর্তমান কমিশনের কাছে দায়িত্বশীল ভূমিকা আশা করে জানিয়ে তিনি বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে ইসিকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। এ সময় বিএনপির আয় ব্যয়ের উৎস ও গণমাধ্যমকে জানান রুহুল কবির রিজভী। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। দেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় পথসভায় তিনি কথা বলেন। জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে এনসিপি মাঠে নেমেছে। মুজিববাদ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও তরুণ সমাজ সোচ্চার বলেও জানান তিনি। জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করে মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করার জানিয়ে নাহিদ ইসলাম বলেন, হাওড়ের উন্নয়নে কাজ করবে এনসিপি। পথসভার শুরুতে নেত্রকোনায় জুলাই শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। বাহিনী এই ধরনের হত্যাযজ্ঞ করেছে, 16 বছরের মানুষকে নির্যাতন করেছে,
অনেকগুলো গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে, সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে। রাজধানী গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদার দাবির ঘটনায় আটক বৈষম্য বিরোধী 5 ছাত্রনেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার গুলশান থানার ডিউটি অফিসার আঞ্জুমান আরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বলেন, এ ঘটনায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার মধ্যরাতে গুলশান থানায় এ মামলা করেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। মামলায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 10 জনকে আসামি করা হয়েছে। এদিকে সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ 36 জন ভর্তি আছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর মধ্যে 4 জন আইসিইউতে, 9 জন সিভিয়ার ও বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অন্তত 10 জন 1 সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দগ্ধ 2 জনের মৃত্যু হয় আর ছাড়পত্র পায় 2 শিক্ষার্থী। এদিকে বার্ন ইনস্টিটিউটে নিয়মিত রোগীদেরও আসা যাওয়া রয়েছে। অ্যাম্বুলেন্সের শব্দ পেলেই আতকে ওঠেন অপেক্ষমান অভিভাবকেরা। চোখে মুখে চিন্তা, এই বুঝে এলো নতুন কোনো মৃত্যুর খবর। স্বজন থেকে শুরু করে চিকিৎসক, নার্স ও সাধারণ মানুষও চাইছে দ্রুত মাইলস্টোনে আহতরা সুস্থ হয়ে উঠুন। স্বাস্থ্য অধিদপ্তর হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 36 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে 1 জন চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, মাইলস্টোনে বিমান বিধ্বংসের ঘটনায় আহতদের বর্তমান অবস্থা কি? চিকিৎসকরা কি বলছেন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমরা চিকিৎসকদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, আজকে তারা নতুন করে 2 জনকে রিলিজ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যদিও এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে সেটি নিশ্চিত করেনি, তবে আমরা অভ্যন্তরীণভাবে 2 জনকে চলে যেতে দেখেছি। তবে এবং সেখানকার আবাসিক চিকিৎসক যিনি রয়েছেন তিনিও কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কিছুক্ষণ পরেই হাসপাতাল পরিচালকের পক্ষ থেকে একটি ব্রিফ করার কথা রয়েছে। সেই ব্রিফে হয়তো তিনি আরও বিস্তারিত জানাতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকেরই শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে তারা জানাচ্ছেন। যেহেতু এখানে এখন পর্যন্ত 4 জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি 9 জন মোটামুটি আরও ক্রিটিক্যাল রোগী যাদেরকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সেখান থেকে 4 জনকে অন্তত পক্ষে আজকে সাধারণ বেডে বা কেবিনে দেওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই এখানকার আবাসিক সার্জন তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে সেটি কিন্তু এখন পর্যন্ত তারাও কনফার্ম করেনি। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 4 দেশের বিশেষজ্ঞ দল তারা কিন্তু প্রত্যেকটি কেসকে পর্যবেক্ষণ করছেন এবং সেগুলো কেস স্টাডি করছেন, যাতে কোন পদ্ধতিতে কাকে চিকিৎসা দিলে কত দ্রুত সেটাকে উন্নতি করা যায় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং কোনো ধরনের তারা ত্রুটি রাখছেন না। এখন পর্যন্ত এখানে যে 36 জন চিকিৎসাধীন ছিলেন গতকালকে পর্যন্ত, তাদের কিন্তু প্রত্যেকের ব্যাপারেই কিন্তু আলাদা আলাদা করে কেস স্টাডি করা হয়েছে এবং গতকালকে আমরা যতটুকু জানতে পেরেছি যে 2 জনকে এখান থেকে রিলিজ দেওয়া হয়েছে। এবং হসপিটালের ভিতরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বেশ লাস্ট কয়েকদিনের মতো আজকেও কিন্তু বেশ কড়াকড়ি এখানকার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রোগীর স্বজন যারা ভর্তি রয়েছে তারা ছাড়া বাইরের কাউকেই আসলে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইভেন এমনকি গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদেরকেও আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু এর আগে বেশ কিছু ঘটনা আসলে কিছু বিতর্কিত ঘটনা ঘটেছে। সেখানে রোগীর সাথে সরাসরি কথা বলবার মতো ঘটনা ঘটেছিল, ফলে এখানে কিন্তু কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যদিও এর আগে 2 দিন যেভাবে র্যাব, পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলায় নিযুক্ত ছিল সেনাবাহিনীর সদস্যরা, সেরকম কিন্তু আজকে আমরা দেখিনি। সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু আজকে মোতায়েন থাকতে দেখিনি, তবে র্যাব, পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণ কড়াকড়ি এখানে আরোপ করেছেন। একই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি এবং
স্কাউটের সদস্যরাও কিন্তু এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের এখানে চেষ্টা করছেন। যদিও আজকে খুব বেশি মানুষের, সাধারণ উৎসুক মানুষের তেমন একটা ভিড় দেখা যায়নি। চিকিৎসকরা ভিতরে কাজ করছেন, একই সাথে সাধারণ যারা মানুষ আসছেন তারাও কিন্তু আসলে নির্বিঘ্নে যাতায়াত করছেন এবং চিকিৎসকরা চেষ্টা করছেন যাতে রোগীদেরকে সর্বোচ্চ সুস্থ করে বাড়ি ফেরানো যায় সেই ব্যাপারে কিন্তু তারা চেষ্টা করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে এখন পর্যন্ত কিন্তু 17 জনের মৃত্যু হয়েছে। প্রথম দিন 21 তারিখেই কিন্তু 2 জনের লাশ এখানে এসেছিল মৃত অবস্থায় এবং বাকি যে 15 জন তারা কিন্তু বিভিন্ন দিন মারা গিয়েছেন এখানে চিকিৎসকের অবস্থা এবং প্রত্যেকেরই শারীরিক অবস্থা কিন্তু অনেক বেশি পুড়ে যাওয়া ছিল, ফলে তারা কিন্তু তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি। এবং একই সাথে আমরা গতকালকে দেখেছি একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন যার 40% পুড়ে গিয়েছিল এবং এর আগে দেখেছি যারা 50-60% পর্যন্ত 70% পুড়ে গিয়েছে এমন রোগীও কিন্তু এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আজকের গতকালকে যে শিক্ষার্থী মারা গেছে তার কিন্তু ব্যাপক পরিমাণে ইনফেকশন ছিল, ফলে বলে তাকে বাঁচানো যায়নি বলে সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। বিধ্বস্ত বিমানের আগুনে পুড়ছে নিজের শরীর। ঠিক তখনও 7ম শ্রেণীর শিক্ষার্থী সূর্য নিজে জ্বলে যেন অন্যের জীবন আলো ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালায়। বলছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী সূর্য সময় বিশ্বাসের কথা। নিজের জীবন বাজি রেখে উদ্ধার করা সহপাঠীদের মৃত্যুর খবর যেন দিন দিন বিষণ্ণ করছে তাকে। আরো জানাচ্ছেন এম এ আজিম। তখন বিধ্বস্ত বিমানের আগুনে পুড়ছে একাধিক প্রাণ। 7ম শ্রেণীর শিক্ষার্থী সূর্য সময় বিশ্বাসও তখন আটকা পড়ে সেখানে। নিজের জীবন যেখানে বিপন্ন, সেখানে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসে সে। নিজে নিরাপদে না গিয়ে আগে গুরুতর আহতদের সুযোগ করে দেয় নিরাপদে যাওয়ার। সূর্য সহপাঠীদের জীবনের আলো ধরে রাখতে সেদিন পুড়েছে নিজেও। মাথায় ও হাতে এখনো পোড়া ক্ষত তার। সেদিনের ভয়াল সে অভিজ্ঞতার বর্ণনা দেয় দেশ টিভিকে। আমার একটাই চিন্তা ছিল, আমার বন্ধুদের বাঁচাতে হবে এবং আমাকে বাঁচাতে হবে। আমার যেহেতু এত ক্ষত হয় নাই, আমার বন্ধুদের অনেক ক্ষত হয়েছে, এজন্যে আমি তাদেরকে প্রথমে নামতে বললাম। সেদিনের ঘটনায় আহত হয় সূর্যের বাবা মুকুল বিশ্বাসও। তবে ছেলের আদর্শ আর নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচানোর চেষ্টা গর্বিত করেছে তাকেও। আমার গর্বে আসলে বুক ভরে গেছে। তখন আমি খুবই গর্বিত যে আমার ছেলে, সে নিজে বাঁচছে এবং অন্যদেরকে সে বাঁচাতে সাহায্য করছে এবং সে আমাকে বলছে যে বাবা, আমি আমার 4 জন ক্লাসমেটকে আমি বাঁচাইছি। আমি বললাম কিভাবে বাবা? বলল যে আমি বের হওয়ার আগে ওদেরকে আমি বের করছি। কেন বের করলো ওদেরকে? আমার মনে হয়েছে যে ওরা আমার চেয়ে বেশি ইনজুর্ড ছিল, এই জন্য। সূর্যের মা শারমিন ইসলাম সাথী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেরই জীববিজ্ঞান বিভাগের প্রভাষক। শুধু তার সন্তান নয়, মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী শিশুদের মানসিক অবস্থার উন্নতির জন্য বিদ্যালয় থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা জানালেন তিনি। ওরা যে একটা ট্রমার মধ্য দিয়ে গেছে এটা ভোলানোর জন্য, ওদেরকে স্বাভাবিক করার জন্য কাউন্সিলিং দরকার আছে এবং আমাদের কলেজ অলরেডি কাউন্সিলিংয়ের জন্য ডাক্তারদের সঙ্গে, সাইকোলজিস্ট, কাউন্সিলর, সাইকিয়াট্রিস্টদের সাথে কথা বলছে, যোগাযোগ করছে, এটা আমি শুনতে পেয়েছি। আগুনে ঝলসে গিয়ে একের পর এক সহপাঠীর মৃত্যু যেন সূর্যের জীবনে এক কালো মেঘ এখনো। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। চলতি বছরের মধ্যে সৌর বিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে 3000 মেগাওয়াট বিদ্যুৎ সংযোজনের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে দ্রুততম সময়ে এমন পদক্ষেপে কেনাকাটায় দুর্নীতি, অনিয়মের আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার ধানমন্ডি কার্যালয়ে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির শীর্ষক আলোচনায় এই আশঙ্কা জানায় সংস্থাটি। এ সময় পাইলট প্রজেক্ট ছাড়া সরাসরি এমন প্রকল্প হাতে নিলে দীর্ঘস্থায়ী সুফল পাওয়া নিয়ে ঝুঁকি থাকে বলে জানান বক্তারা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব।
2025 সালের ডিসেম্বরের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন কর্মসূচির মাধ্যমে জাতীয় গ্রিডে 3000 মেগাওয়াট বিদ্যুৎ সংযোজনের পরিকল্পনা করেছে সরকার। মূলত সরকারি অফিস, স্কুল, কলেজ, হাসপাতালের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হবে। কিন্তু তাড়াহুড়ো করে এমন প্রকল্প হাতে নিলে অর্থ লোপাট, অব্যবস্থাপনা সহ পুরো পরিকল্পনা ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার ধানমন্ডি সিপিডি কার্যালয়ে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি নিয়ে আলোচনায় এই তথ্য উঠে আসে। বক্তারা বলেন, এমন প্রকল্পে দীর্ঘস্থায়ী সুফল পেতে পাইলটিং জরুরি। এই বছর আপনার সারা বিশ্বে আপনার 600 গিগাওয়াট, তার মানে 6 লক্ষ মেগাওয়াট কিন্তু উৎপাদন হয়েছে সোলার থেকে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যাই হোক, এই পর্যায়ে সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে আমরা সত্যি সাধুবাদ জানাই। একদিকে এটি যেরকম একটি ইতিবাচক উদ্যোগ, একই সাথে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে গেলে তাড়াহুড়ার ফলে হিতে বিপরীত হবারও একটা আশঙ্কা থাকে। মিটারগুলোকে কনভার্ট করতে হবে যে তোমাকে অত ওয়াট বা অত পার্সেন্ট বিদ্যুৎ উৎপাদন করতে হবে, সেই কম্পালশনটা থাকলে তাকে অবশ্যই সে প্রডিউস করবে। আর প্রকল্পটি 2030 সাল পর্যন্ত সম্প্রসারণের পরামর্শ দিয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিলে সরকারের কেনাকাটায় ত্রুটি হতে পারে। এই কর্মসূচির অধীনে কি কি ধরনের চ্যালেঞ্জগুলো দেখা যাচ্ছে, কি কি সুবিধাগুলো পাওয়া যাচ্ছে, কোন কোন জায়গাগুলোতে কি ধরনের কোঅর্ডিনেশন করা দরকার, কোন কোন জায়গাগুলোতে ফিক্সিং এর দরকার রয়েছে, সেই বিষয়গুলো নির্ণয় করে ত্রুটিমুক্তভাবে সারা দেশে পরবর্তীকালে ব্যাপক ভিত্তিক জাতীয় কর্মসূচির চেয়ে যাওয়াটি আমরা মনে করি যে ইতিবাচক হবে। 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে 9 শিশুকে গ্রেফতারের বিষয়ে শিশু আইন মানা হয়েছে কিনা জানতে চেয়ে আগামী 5 নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিট প্রতিবেদনের প্রেক্ষিতে রোববার কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন, যেখানে স্বরাষ্ট্র, নারী ও শিশু এবং আইন মন্ত্রণালয় সহ 8 সংস্থাকে কমিটি গঠন করে আগামী 5 নভেম্বর প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গেল 21 জুলাই জনস্বার্থে এ নিয়ে হাইকোর্ট রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উৎপল বিশ্বাস ও আবেদা গুলরুখ। চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বেঞ্চের দ্বৈত বেঞ্চ সদয় হয়ে আমাদেরকে রুল নিশি জারি করেছেন এবং একটা ডাইরেকশন দিয়েছেন শিশুদের বিষয়ে। শুধুমাত্র এটা কনসার্ন হচ্ছে শিশুদের বিষয়ে। এই শিশুদের বিষয়ে তাদের কি হচ্ছে, কি বিষয়টা কি, চাইল্ড অ্যাক্ট অনুসরণ করা হচ্ছে কিনা এবং তাদের বর্তমান পরিস্থিতি কি, সেটা ইনকোয়ারি করে এই কোর্টে আগামী 5 নভেম্বর সেই রিপোর্টটা দাখিল করতে হবে। কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় চিকিৎসার আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছেন কুমিল্লার পুলিশ সুপার। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়। এতে বলা হয়, ধর্ষণের শিকার নারী মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে আছেন। মুরাদনগর থানার টহল দল দিন এবং রাতে পাহারা দিচ্ছে। এ ঘটনায় মোট মামলা হয়েছে 2টি, যার তদন্ত চলমান রয়েছে। গেল 22 জুলাই মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় চিকিৎসার আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় কুমিল্লার পুলিশ সুপারকে তলব করেন হাইকোর্ট। মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে 4,84,25,507 টাকা সম্পদের মালিকানা অর্জন এবং দখলে রাখা প্রায় 12 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে একাধিক মামলায় আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাগারে আছেন তিনি। দুই 2008 থেকে মন্ত্রী এমপি থাকাকালীন সময় এবং উনি যে মুক্তিযোদ্ধা ভাতা পেতেন,
এবং অন্যান্য যে সরকারি বা বৈধভাবে যে টাকাটা উনি পাইতেন সেই টাকাটা এই অ্যাকাউন্টগুলো মধ্যে জমা হয়েছে এবং এই টাকাগুলো উনি উত্তোলন করে বিভিন্ন, তাছাড়া বিদেশে রাষ্ট্রীয় সফরের জন্য যে সরকারি টাকা পেতেন সেটাও এই টাকার মধ্যে জমা ছিল এবং এই টাকাটা উনি উত্তোলন করে খরচ করেছেন। ওনার বিরুদ্ধে যে দুর্নীতি যে অভিযোগ করা হয়েছে এটা সত্য না। বিশিষ্ট অর্থনীতিবিদ জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে দুদকের সেগুন বাগিচা কার্যালয়ে আনেন তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক শাহজাহান মিরাজ। এর আগে গেল 23 জুলাই সিএমএম আদালত সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঋণের নাম এনএনটেক্সের 297 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারকাত, সাবেক গভর্নর আতিউর রহমান সহ সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে মামলা করে দুদক। সেই মামলায় 10 জুলাই ধানমন্ডির বাসা থেকে আবুল বারকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। যশোরের নওয়াপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে। হামলাকারীদের 72 ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে হরতাল অবরোধের হুঁশিয়ারি দেয় তারা। নুর ইসলাম রকির পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আমদানি রপ্তানিকারক, ঘাট শ্রমিক, মোটর শ্রমিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। রোববার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশে যোগ দেন তারা। এদিন সকাল থেকেই নৌবন্দরের সব কর্মসূচিও বন্ধ ছিল। হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেন, এর মূল উদ্দেশ্য হলো নোয়াপাড়ার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। মানুষ আতঙ্কিত হবে। আমাদের এই নোয়াপাড়া বন্দর নগরীতে অন্তত 1.5 থেকে 2 লক্ষ মানুষের রুটি রুজির সংস্থা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এরপরে নির্ভর করে চলে। আজকে এরই প্রতিবাদ যদি এই আসামিদের ধরা না হয়, পরবর্তীতে আবার এরকম কোনো ঘটনা ঘটবে। প্রশাসন ধরতেছে না, তামাশা করতেছে। এই যদি না করে আমার সমস্ত কাজ অচল করে দেব অনির্দিষ্টকালের জন্য। নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, আগামী 72 ঘন্টার ভেতর আসামিদের আটক করতে না পারলে নোয়াপাড়ার ব্যবসায়ীরা হরতাল অবরোধের মতো কর্মসূচিতে যাবে। সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন এর ভিতরে যে আসামি গ্রেপ্তার না হয় প্রত্যেককে নিয়ে আমরা একটা বৃহত্তর মিটিং করব। সেই মিটিং আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা হয়তো হরতাল অবরোধের দিকে যেতে পারি। আমাদের রুটি রুজি যখন সম্বাদে নিশ্চয়তা না হবে, কারণ আমাদের বড় ব্যবসায়ী যারা তারা বলছে আমরা নোয়াপাড়ায় কোনো মাল আমদানি করে আর আনবো না, এখানে কোনো নিরাপত্তা নাই। এই মুহূর্তে এমন হামলা দেশকে অস্থিতিশীল করার পায়তারা বলে মনে করছেন নোয়াপাড়া ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।